স্যার। ওয়ালাইকুম সালাম। তাহমিনা, ভালো আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তোমাদের এর আগে কি ইংরেজি ক্লাস পারভেজ স্যার অথবা হারুন স্যারের সাথে ক্লাস হয়েছে? হারুন স্যারের সাথে ক্লাস হয়নি, কিন্তু অনেক আগে পারভেজ স্যারের সাথে ক্লাস। তোমাদের রমজানের ক্লাস নিয়ে কোনো মেসেজ দিয়েছে যে কি হবে কি হবে না এরকম? না স্যার, কিছু বলেননি স্যার। আচ্ছা আচ্ছা। রুটিন অনুযায়ী তো ক্লাস আমাদের নেই, তারপরও হয় কিনা সরকারের নির্দেশনা কি হয়তো জানাই দিবে আর কি, তাই না? হুম, জি স্যার। সেক্ষেত্রে আমরা ওই পর্যন্ত অপেক্ষা করি কি নিউজ জানায় সরকার এবং কলেজ থেকে কর্তৃপক্ষ যে মেসেজ দিবে আমরা সেই অনুযায়ী কাজ করবো ইনশাল্লাহ। তো ব্যাংক সমন্বয় বিবরণী অঙ্ক করতেছো বাসায়, পারতেছো তামিনা? জি স্যার, এখন পারতেছিলাম। আমরা নগদান বই দিয়ে ব্যাংক জমা দিয়ে কাজ মোটামুটি করতেছিলাম, তাই না? জি স্যার। আজকে আরেকটা উদ্দীপক পড়াবো তোমাদেরকে, সেটা হচ্ছে যে পাস বই দিয়ে শুরু করলে কি হবে সেটা শিখবো আজকে। এতদিন যে কটা করেছো নগদান বই দিয়ে, আজকে একটা করবো পাস বই দিয়ে। পাস বই দিয়ে করতে পারলে দুইটা বই, নগদান বইয়ে পাস বই দুইটা যদি পেরে যাও, এই দুইটাই গেল জমা দিয়ে। জমা দিয়ে পারলে জমাতিরিক্ত দিয়ে আর কঠিন হবে না, মানে জমা যা হয় জমাতিরিক্ত এটা উল্টো হয়। কারণ জমা আর জমাতিরিক্ত দুইটা উল্টো বিপরীত জিনিস, একটা হচ্ছে সম্পদ, একটা হচ্ছে দায়। একটা কারবারের ব্যাংকে জমা বোঝায় আর একটা ব্যাংক থেকে ঋণ নেওয়া বোঝায়। সুতরাং দুইটা যেহেতু বিপরীত, দুইটা কাজও হবে বিপরীত, সম্পূর্ণ বিপরীত কাজ হবে। তো আজকে যে আর কেউ ক্লাসে আসতেছে না এখনো, ওরা কি আসবে না? তাই না? কথা হয়েছে, কোনো যোগাযোগ হয়েছে? না স্যার, ওদের সাথে কথা হয় বলতে পারি। এক একটা ক্লাস তোমাদের জন্য রেডি করতে 1 ঘন্টার উপরে সময় লাগে, ক্লাসটা রেডি করতে, তৈরি করতে। এরপরে যদি সবাই কেউ যদি ক্লাস না করে তাহলে খুব কষ্ট হয়। যে ক্লাসগুলো করলাম, যদিও তুমি রেগুলার ক্লাস করো আলহামদুলিল্লাহ, ভালো, তোমাকে ধন্যবাদ। এই যে রেগুলার ক্লাস করতেছো এটা পুরস্কারও পাইবা। কি পুরস্কার পাইবা? যে পরীক্ষায় ভালো করবা, এবং এটা জি। তোমার তোমার যথেষ্ট হেল্প হবে। যারা ক্লাস করছে না আর যারা তুমি যে করছো, দেখবা যে পার্থক্যটা তুমি আকাশ পাতাল ব্যবধান এমনি যদি টের পাইবা। যখন প্র্যাকটিক্যালি অঙ্ক করতে যাবা, পরীক্ষা দিতে যাইবা, দেখবা যে ওরা কত পিছিয়ে থাকে, অনেক পিছিয়ে থাকবে। স্টুডেন্টদের জন্য ক্লাস করা হচ্ছে একটা বিশাল গুরুত্বপূর্ণ জিনিস, জরুরি জিনিস। আমরা যখন ইউনিভার্সিটি পড়েছি, মাস্টার্সে পড়ি, তখনও পর্যন্ত আমার মনে হয় না যে আমার পুরা সেশনে যে ওয়ার্কিং ডে গুলো ছিল, আমার 2টা ক্লাস অ্যাবসেন্ট আছে কিনা আমার সন্দেহ আছে। ক্লাস করতে হবে, ক্লাস করলে সেটা পুরস্কার পাওয়া যায়। যেমন আমিও তোমার মাস্টার্সে যে রেগুলার ক্লাস করেছি, আমি আলহামদুলিল্লাহ ফার্স্ট ক্লাস পেয়েছি। হ্যাঁ, এইটা, এবং প্রাইভেট প্রাইভেট পড়েছি অল্প। হ্যাঁ, তো সুতরাং তোমাদেরকে ক্লাস করার যে উপকারিতা, ক্লাস করা স্টুডেন্টদের যে কি করলাম, এটা পরীক্ষা দিলে বোঝা যাবে। যারা ক্লাস করে না দেখবে যে অনেক কষ্ট করবে, অনেক কষ্ট করবে, প্রশ্ন যে যত সহজ প্রশ্নই হোক ধরতে পারবে না, বুঝবে না, হতাশ হয়ে যাবে, মনে হবে যে এই তো নতুন দেখলাম আর দেখি নাই। আর শুধু একটা কমপ্লেন করবে, স্যার এটা তো পড়ানো হয় নাই। প্রশ্ন দেখলে করবে, স্যার এটা তো ক্লাসে হয় নাই, এটা তো পড়ি নাই, এটা তো শুনি নাই। শুধু কমপ্লেন আর কমপ্লেন। আসলে ক্লাসে যে করে নাই ওইটার কোনো খবর নেই। তো ঠিক আছে, যাক, যারা আসলে তাদেরকে নিয়ে আমরা সময় কথা বলে সময় নষ্ট করার দরকার নেই। দেখো, আমি একটা উদ্দীপক তোমাদের জন্য রেডি করেছিলাম, উদ্দীপকটা দেখো। তুমি উদ্দীপকটা একটু ভালো করে পড়ো। দেখো, পড়ে এই উদ্দীপকের কোনো লেনদেন নিয়ে তোমার প্রাথমিকভাবে কোনো প্রশ্ন আছে কিনা,
থাকলে আমায় বলো, আমি ওইটা নিয়ে আগে আলোচনা করব, তারপরে পুরোটা নিয়ে কথা বলবো। তুমি আগে উদ্দীপকটা পড়ো। জি স্যার। স্যার, বলো। ফার্স্ট লেনদেনটা বুঝিনি। প্রথমটা? জি স্যার। আচ্ছা, খেয়াল করো, এখানে বলা হয়েছে ব্যাংকে 4,500 টাকা জমা দেওয়া হয়েছে। ব্যাংকে যদি জমা হয়, তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে তোমার কাছে আমার, সেটা নগদান বইয়ের কোন দিকে লেখা হয়? আমি আমার শুনতে পাচ্ছ? জি স্যার, ডেবিট পাশে। ডেবিট পাশে লেখা হয়। কোন বইয়ের? নগদান বইয়ের। এটাকে পাস বইয়ের কোন দিকে লেখা হয়? ক্রেডিট পাশে। ক্রেডিট পাশে। পাস বইয়ের ক্রেডিট পাশে লেখার অর্থ হচ্ছে টাকাটা ব্যাংকে জমা হয়েছে। পাস বইয়ের ক্রেডিট দিকে লেখার অর্থ হচ্ছে টাকাটা ব্যাংকে কি হইলো? জমা হইলো। জমা। আর পাস বইয়ে ডেবিট করার অর্থ হইলো টাকাটা ব্যাংকের অ্যাকাউন্ট থেকে কমে গেল, মানে উঠে আনা হলো। যদি ব্যাংকের অ্যাকাউন্টে টাকা উঠায় নেওয়া হয়, তাহলে সেটা পাস বই ডেবিট করে। তো ডেবিট করা দিয়ে বুঝায় যে ব্যাংক থেকে টাকাটা কমে গেছে। ঠিক আছে? আমার কথা বুঝতেছো? জি স্যার। হ্যাঁ। কিন্তু এখন এখানে বুঝতে পেরেছি। আমরা 4,500 টাকা ব্যাংকে জমা দিয়েছি। তো ব্যাংকে জমা দেওয়ার কারণে পাস বইয়ে কি করা উচিত ছিল? ডেবিট না ক্রেডিট? ক্রেডিট। ক্রেডিট করা উচিত ছিল। ক্রেডিট করলে টাকাটা ব্যাংকে জমা হইতো। কিন্তু ক্রেডিট তো করে নাই, উল্টো ডেবিট করেছে। যেখানে জমা দেওয়ার কথা, বাড়ানোর কথা, সেখানে বাড়ায় তো নাই, উল্টা আর কি করেছে? কমিয়ে ফেলেছে। কাজটা বিপরীত করে ফেলেছে, উল্টা করে ফেলেছে। যেখানে ব্যাংকে জমা হওয়ার কথা, সেখানে ব্যাংক থেকে কমায় দিয়েছে। এরকম প্রবলেম যদি তুমি পাও কখনো, যে যেটা, দেখো এখানে দুইটা ভুল করছে। কেমন ভুল? যে টাকাটা ক্রেডিট দিকে লেখার কথা, ক্রেডিট দিকে লেখে নাই। এটা কি একটা ভুল নয়? জি স্যার। ক্রেডিট দিকে লেখার কথা, ক্রেডিট দিকে লেখে নাই, এটা একটা ভুল। উল্টো আবার ডেবিট দিকে লিখছে, এটা আরেকটা ভুল। অর্থাৎ কোনো লেনদেন যেদিকে লেখার কথা সেদিকে না হয়ে যদি উল্টো দিকে লেখা হয়, বিপরীত দিকে লেখা হয়, তাহলে ভুলটা ডাবল হয়ে যায়। এরকম ভুল সংশোধন করার জন্য, এরকম ভুল সংশোধন করার জন্য আমাদেরকে ডাবল টাকা লিখতে হবে। কারণ 4,500 টাকায় ক্রেডিট দিকে লেখার কথা ছিল, লিখি নেই, এমনিতেই কম। আবার ডেবিট দিকে লিখছি, আরো কমাই ফেলছি। তাহলে ব্যাংকের বইয়ে যে কাজটা আমি করেছি, এই কাজটার কারণে আমার ব্যাংকের বইয়ে, মানে পাস বইয়ে টাকার পরিমাণ কম আছে নাকি বেশি আছে? কম আছে। কম আছে। এখন এই পাস বইটাকে আমার বাড়াই দিতে হবে। কিন্তু বাড়ানোর শর্ত হচ্ছে যে যদি এটা না লিখতো তাইলে আমি 4,500 টাকা বাড়াই দিতাম। না লিখলে একটা ভুল ছিল। কিন্তু না লিখছে, এটা যেমন ভুল, আবার উল্টো দিকে লিখছে আরেকটা ভুল। এরকম ভুলকে সংশোধন করার জন্য সবসময় মনে রাখবা, ডাবল টাকা এন্ট্রি করতে হবে, ডাবল টাকায়। অর্থাৎ 4,500 টাকার ডাবল 9,000 টাকা। তোমাকে এখন পাস বইয়ের সাথে 9,000 টাকা যোগ করতে হবে, গড় মিল মিলাইতে হইলে। কত টাকা লিখতে হবে? 9,000 টাকা। তুমি কি আমার কথা বুঝছো না বুঝো নি? জি স্যার। একটু একটু মানে অঙ্ক করার সময় বুঝতে পারবো। আমি, আচ্ছা আমি আবার বলি, না অঙ্ক করার সময় এখনো বিষয়টা ক্লিয়ার হইতে হবে।
ক্লিয়ার হইতে হবে। খেয়াল করো, তোমার ধরো তোমার ছোট ভাই বোন আছে? না স্যার, আমি সবার ছোট। তুমি সবার ছোট। তোমার তোমার বড় আপু মনে করো, তোমার বড় আপুকে জি। তোমার বড় আপুকে তুমি মনে করো 50টা টাকা দিবা। তোমার মা বলেছে যে তোমার আপুকে 50 টাকা দাও। তো তুমি 50 টাকা তোমার আপুকে দেওয়ার কথা, তুমি মেসেজটা উল্টো ভাবে শুনে তুমি তো দেও নাই, তোমার আপুর কাছ থেকে গিয়ে বলছো আপু আম্মু বলছে 50 টাকা দিতে, তোমার আপুর কাছ থেকে 50 টাকা নিয়ে নিয়েছো। কাজটা কি ঠিক করেছো না উল্টা করেছো? উল্টা করেছি। কি করার কথা ছিল? আপনাকে 50 টাকা দেওয়ার কথা ছিল। তো সেটা না করে তুমি কি করেছো? আপনি ঠিক উল্টা 50 টাকা নিয়ে আসছি। তো এখন যদি কাজটাকে সংশোধন করতে চাও, তাহলে তোমার আপুকে কি কত ফেরত দিতে হবে? 100 টাকা। 100 ফেরত দিতে হবে। কারণ 50 টাকা ফেরত দিলে তো তারটাই তাকে দিলা। তুমি যদি 50 টাকা ফেরত দাও তাহলে তারটা থেকে কি করলা, দিলা। আর যদি তোমার আম্মু বলছে 50 টাকা তাকে দিতে, তাহলে তোমার কত দিতে হবে তাকে এখন? 100 টাকা হবে। 100 টাকা দিতে হবে, ডাবল টাকা দিতে হবে, 50 টাকা ডাবল দিতে হবে। ঠিক এখানে এই ঘটনাটি ঘটেছে যে আমার ব্যাংকে 4,500 টাকা জমা করার কথা, ক্রেডিট করার কথা, সে না করে আমি উল্টো ডেবিট করে ফেলেছি, টাকা কমাই ফেলেছি। এখন আমাকে সঠিক ব্যালেন্স নির্ণয় করতে হলে ব্যাংকের মধ্যে ডাবল টাকা জমা করতে হবে। ডাবল টাকা জমা করলে কি হবে, ওই যে ভুল করেছিলাম লিখি নাই এটা ঠিক হয়ে যাবে, আবার যে কমাই ফেলছিলাম এটা আবার বেড়ে যাবে। এই জন্য এরকম উল্টা দিকে যদি লেখা হয় সেটাকে ডাবল টাকা লিখতে হবে। বুঝছো না বুঝো নাই? জি স্যার, বুঝতে পেরেছি। তো এরকম শুধু এইটার বেলায় নাই, যে কোনো লেনদেনের বেলায় যেটা হওয়ার কথা ছিল সেটা না হলে সে সিঙ্গেল টাকা লিখলেই হবে, মানে যে টাকাটা সমস্যা সেটা লিখলেই হবে। আর যদি ভুল দিকে লিখি, উল্টো দিকে লিখি, তাহলে এটাকে সংশোধন করতে হবে ডাবল টাকা দিয়ে, ডাবল দ্বিগুণ করে লিখতে হবে। ঠিক আছে? জি আচ্ছা, স্যার। তো যেহেতু এখানে অঙ্কটা শুরু করেছি আমরা পাস বই দিয়ে, দেখো লেখা আছে পাস বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত 45,000 টাকা। এটা উদ্বৃত্ত দেওয়া আছে পাস বই মোতাবেক। যেহেতু পাস বই মোতাবেক দেওয়া, তুমি এখন পাস বই কিনে চিন্তা করবা। যেমন দ্বিতীয় লেনদেন, 1,000 টাকার চেক ইস্যু করা হয়েছে, যা নগদান বইতে লেখা হয়নি। চেক ইস্যু করা মানে কি? চেক দিয়ে দেওয়া। চেক দিয়ে দেওয়া। চেক দিলে নগদান বইয়ের কোন দিকে লেখা হয়? ক্রেডিট পার্টি। ক্রেডিট পাশে। ক্রেডিট পাশে লেখা নগদান বই কমে না বাড়ে? কমে যায়। কমে যায়। কিন্তু এখানে বলা হচ্ছে নগদান বইতে লেখা হয় নাই। নগদান বইতে লেখা হয় নাই মানে নগদান বইতে কমানো হয় নাই নাকি? জি স্যার। তাহলে নগদান বই কম আছে না বেশি আছে? বেশি আছে এখন। নগদান বই বেশি আছে মানে পাস বই কি আছে? কম আছে। তো শুরু করছি কোন বই দিয়া? পাস বই দিয়ে। তাহলে পাস বইয়ে কি করবো, বাড়াবো না কমাবো? বাড়াবো। বাড়াই দিব। এখন পাস বইকে বাড়াই দিব, যোগ করব। কি লিখবো, যে ইস্যুকৃত চেক যা নগদান বইতে লেখা হয়নি, বাস এই কথা লিখে পাস বই আমরা যোগ করে দিব। ঠিক আছে? বুঝতে পেরেছো? জি স্যার। দেখো, 3, প্রাপ্য হিসাব হতে ব্যাংক কর্তৃক আদায়, প্রাপ্য হিসাব হতে ব্যাংক কর্তৃক আদায় 4,000 টাকা, যা নগদানভুক্ত হয়নি। তো প্রাপ্য হিসাব থেকে যদি ব্যাংক কর্তৃক আদায় হয়, তাহলে পাস বই টাকা কমেছে না বেড়েছে? বেড়েছে। বেড়েছে। পাস বইয়ে বেড়েছে, যা নগদান বইতে লেখা হয় নাই। তাহলে নগদান বই কম না বেশি? কম। তো শুরু করছি কোন বই দিয়ে? পাস বই দিয়ে। তো পাস বই এখন বেশি আছে না কম আছে? বেশি আছে। কি করতে হবে? বিয়োগ করতে হবে। বিয়োগ করতে হবে। ভেরি গুড। এটা পাস বই থেকে বিয়োগ করতে হবে, বলতে হবে যে প্রাপ্য হিসাব থেকে ব্যাংক কর্তৃক আদায় যা নগদান বইতে লেখা হয়নি, এটা এখন পাস বই থেকে বিয়োগ করতে হবে। যদি নগদান বইতে শুরু করতাম তাহলে নগদান বইয়ের সাথে যোগ করতাম, এখন পাস বই থেকে বিয়োগ করে দেব। কথা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, প্রাপ্য হিসাব হতে ব্যাংক কর্তৃক আদায়, এই লেনদেনটা জাবেদা কি হবে? জাবেদা বলো। প্রাপ্য হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। আচ্ছা, ব্যাংকে টাকা জমা হয়েছে, জমা হয়েছে না ব্যাংক থেকে টাকা চলে গেছে?
ও, ব্যাংক থেকে টাকা চলে গেছে। হ্যাঁ, কি বলে, তুমি একটু আগে বললা প্রাপ্য হিসাব থেকে আদায় ব্যাংকে টাকা বেড়েছে না বললা? ও, জি স্যার। প্রাপ্য হিসাব থেকে আদায় হইলে ব্যাংকে টাকা জমা হয়, বাড়ে না কমে? বেড়ে যায়। বেড়ে গেলে ব্যাংক হিসাব কি ডেবিট হবে না ক্রেডিট হবে? ব্যাংক হিসাব ডেবিট তাই জাবেদা আর ব্যাংক হিসাব প্রাপ্য ডেবিট হবে, হিসাব credit। আর প্রাপ্য হিসাব ক্রেডিট হবে। তাহলে কি জাবেদা ঠিক করে বলো, জাবেদা ঠিক করে বলো। ব্যাংক হিসাব ডেবিট আর প্রাপ্য হিসাব ক্রেডিট। ক্রেডিট, ওকে ফাইন। জাবেদা হবে ব্যাংক হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট, কারণ ব্যাংক থেকে টাকাটা ব্যাংক প্রাপ্য হিসাব থেকে আদায় করেছে যেহেতু, সেহেতু ব্যাংকের ব্যালেন্সটা বেড়ে যাবে, এই জন্য ব্যাংক হিসাব ডেবিট হবে আর প্রাপ্য হিসাব ক্রেডিট হবে। ঠিক আছে? জি স্যার। ওকে ফাইন। এরপরে খেয়াল করো, প্রদেয় হিসাবকে ইস্যুকৃত চেক 5,000 টাকা যা ব্যাংকে উপস্থাপিত হয়েছে। ইস্যুকৃত চেক 5,000 টাকা যা ব্যাংকে উপস্থাপিত হয়েছে, এটার জাবেদা কি হবে? জাবেদারা বলো। প্রদেয় হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। ওকে ফাইন, ভেরি গুড। তাহলে খেয়াল করো, তো প্রদেয় হিসাবকে যদি চেক ইস্যু করা হয়, তাহলে নগদান বই হ্রাস পায় না বৃদ্ধি পায়? নগদান বই হ্রাস পায়। হ্রাস পায়, কিন্তু এটা একটা ব্যাংকে উপস্থাপিত হয়েছে। তো যেহেতু ব্যাংকে উপস্থাপিত হয়েছে, কথার অর্থ কি ব্যাংক থেকে টাকা উঠাইছে না উঠায় নাই? উঠানো হয়েছে। উঠানো হয়েছে। তো উঠানো হইলে পাস বই হ্রাস পাইছে না হ্রাস পায় নাই? হ্রাস পেয়েছে। তো নগদান বইও হ্রাস পেয়েছে, পাস বইও হ্রাস পেয়েছে, তাহলে এটা কি করতে হবে? যোগ করবেন। কেন যোগ করবা? এটা বুঝিনি স্যার। হ্যাঁ, এটা খেয়াল করে আমি বলে দিচ্ছি, এটা নতুন দিয়েছি। যখন কাউকে প্রদেয় হিসাবকে চেক ইস্যু করা হয়, তখন নগদান বইয়ের টাকা কি হয়ে যায়, কমে যায়। নগদান বই কি হয়ে যায়, কমে যায়। কমে যায়। যেহেতু পাওনাদার এই চেকটা ব্যাংকে উপস্থাপন করেছে, তাহলে ব্যাংক থেকে টাকাটা উঠাই নিয়ে গেছে, তাহলে ব্যাংকের টাকাও কি হয়ে গেছে, কমে গেছে। তাহলে নগদান বইও কমে গেছে, ব্যাংক পাস বইও কি হয়ে গেছে, কমে গেছে, তাই না? জি স্যার। যেহেতু দুই জায়গায় কমে গেছে, সুতরাং এই লেনদেনটার কারণে নগদান বই আর পাস বইয়ের মধ্যে কোনো গড়মিল হয় নাই। দুই জায়গায় একই কাজ হয়েছে, নগদান বইও হ্রাস পাইছে, পাস বইও হ্রাস পেয়েছে, সুতরাং দুই বইয়ের মধ্যে কি হয় নাই, কোনো গড়মিল হয় নাই। অতএব ব্যাংক সমন্বয় বিবরণীতে এই লেনদেনটা অন্তর্ভুক্ত হবে না। আমার কথা বুঝছো? জি স্যার। যেহেতু এই লেনদেন দুই জায়গায় কাজ ঠিকভাবে করেছে, নগদান বই থেকেও টাকা কমে গেছে, আবার পাস বইও এটা উপস্থাপন হয়েছে, মানে পাস বই থেকেও টাকাটা কমে গেছে, চলে গেছে। এতে করে যেহেতু এই লেনদেন দ্বারা নগদান বই আর পাস বইয়ের ব্যালেন্সের মধ্যে কোনো গড়মিল তৈরি হয় নাই, সুতরাং মিলকরণের জন্য এই লেনদেনটা কোনো ভূমিকা নাই, অর্থাৎ এটা ব্যাংক সমন্বয় বিবরণীর মধ্যে অন্তর্ভুক্ত হবে না। কথাটা ক্লিয়ার তুমি? জি স্যার। ওকে ফাইন। জাবেদাকে তো যে বলেছো, জাবেদা ঠিক আছে যে প্রদেয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। আচ্ছা, এবার 5 নাম্বার দেখো, প্রাপ্য হিসাব হতে প্রাপ্ত 15,000 টাকার 5টি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হলেও তা 3 জানুয়ারি 2021 তারিখে আদায় হয়। তুমি লেনদেনটা ভালো করে পড়ে তারপর আমাকে বলো এটা কি হবে, কেন হবে। বলো তাহমিনা, স্যার এটার টাকাটা আদায় হ্যাঁ বলো। এটার টাকাটা আদায় হয়নি। আদায় হয়নি, হ্যাঁ ফাইন, ভেরি গুড, আদায় হয়নি। তাহলে কি করতে হবে? পাস বইতে টাকা কমে গিয়েছে হুম, আর নগদান বই টাকাটা বেড়ে গেছে, তাই বেড়ে গেছে। নগদান বই এটা বিয়োগ হবে। না, তুমি তো শুরু করছো কোন বই দিয়া? পাস বই। পাস বই দিয়া, তা এখন কি পাস করতে বই। হবে? তা এখন পাস বইটা কি করতে হবে এটা দিয়ে?
বাড়াতে হবে। বাড়াইতে হবে, ভেরি গুড। এটা পাস বইকে বাড়াইতে হবে, পাস বইয়ের সাথে যোগ করে দিতে হবে। যেহেতু পাস বই টাকাটা আদায় হয় নাই যথাসময়ে, পাস বইয়ের জন্য টাকাটা কম আছে। আর যেহেতু পাস বই কম মানেই নগদান বইয়ে বেশি, সুতরাং পাস বই দিয়ে আমি যেহেতু কাজ শুরু করেছি, তাই এখন পাস বইকে বাড়াই দিতে হবে। ওকে ফাইন। 6, আদায়ের জন্য জমাকৃত 3,000 টাকার চেক ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যাত হয়েছে, যা নগদানভুক্ত হয়নি। এটা বলতে পারবো, জাবেদা বলতে পারবো আগে? স্যার, প্রাপ্য হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। ওকে, ভেরি গুড। প্রাপ্য হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তো এটা কি কাজ হবে? ব্যাংক থেকে প্রত্যাঘাত হয়েছে মানে ব্যাংক চেকটা ফিরিয়ে দিয়েছে, হুম। তাই ব্যাংকে টাকা জমা মানে ব্যাংক থেকে এখনো টাকাটা আদায় করেনি। আরে হুম হুম। তাহলে ব্যাংকের টাকা কম না বেশি? ব্যাংকের টাকা কম, মানে পাস ক- বইতে টাকা কম আছে। কম আছে, তাহলে এখন পাসবই কি করতে হবে? এটা পাস বইতে এটা যোগ করতে হবে। যোগ করতে হবে, ভেরি গুড। এইভাবে চিন্তা করে যখন করবো না, দেখবা সবগুলো অঙ্ক হয়ে যাবে, মিলে যাবে। তো অতএব পাস বইয়ের সাথে এটা যোগ করতে হবে, লিখতে হবে যে জমাকৃত চেক প্রত্যাখ্যাত হয়েছে, যা নগদানভুক্ত হয়নি। এটাও পাস বইয়ের সাথে যোগ করতে হবে, ভেরি গুড। তো ব্যাংক জমার সুদ মঞ্জুর, এটা তো তুমি পারো, এটা তোমাদের আগে শিখিয়েছি। ব্যাংক জমার সুদ মঞ্জুর 600 টাকা এবং ব্যাংক চার্জ 400 টাকা, যা নগদান বইতে লেখা হয়নি। তো ব্যাংক সুদ মঞ্জুরের লেনদেনটা কিভাবে লিখবা? ব্যাংক সুদ দিয়েছে তো পাস বইয়ের টাকা বেশি আছে আর নগদান বইয়ের টাকা কম, হুম, তাই পাস বই থেকে বিয়োগ হবে। বিয়োগ হবে, ভেরি গুড। তারপর চার্জটা? চার পাস বই এটা খেয়াল রাখবা, সুদ মঞ্জুর আর ধার্যকৃত চার্জ দুটো বিপরীত জিনিস। সুদ মঞ্জুর যা হবে, ধার্যকৃত চার্জ তার উল্টো হবে। যেহেতু সুদ মঞ্জুর বলেছো বিয়োগ হবে, তাহলে ধার্যকৃত চার্জ কি হবে? যোগ হবে, তাই না? জি স্যার। ঠিক আছে, ফাইন। এবার ব্যাংক কর্তৃক শেয়ারের লভ্যাংশ আদায়, যা নগদানভুক্ত হয়নি, এটা কি করতে হবে বলো? ব্যাংক কর্তৃক শেয়ারের লভ্যাংশ আদায়, যা নগদের মধ্যে লেখা হয়নি, কি কাজ করতে হবে? স্যার এটাও নতুন লেনদেন। হোক নতুন লেনদেন, তুমি খেয়াল করো, তুমি চিন্তা করো, ব্যাংক কর্তৃক যদি লভ্যাংশটা আদায় হয়, তাহলে পাস বইয়ের টাকা জমা হয়েছে নাকি কেটে গেছে? কমে গিয়েছে, কমে গেছে। কেন কমে গেল কেন? কারণ ব্যাংক থেকে লভ্যাংশটা মানে শেয়ারের লভ্যাংশটা নিয়ে এসেছে। এটা, হ্যাঁ, এটা তুমি জিনিসটা একটু মিসিং হচ্ছে তোমার মধ্যে, খেয়াল করে দেখো। ব্যাংক কর্তৃক শেয়ারের লভ্যাংশ আদায় মানে ব্যাংক টাকাটা আদায় করেছে, মানে কোম্পানিতে শেয়ার কিনেছিল, ওই শেয়ার থেকে যে লভ্যাংশ পায় কোম্পানি, সেই টাকাটা ব্যাংক আদায় করেছে, আদায় করে তার অ্যাকাউন্টে জমা করেছে, মানে কারবারের অ্যাকাউন্টে জমা করেছে। তো যদি শেয়ারের লভ্যাংশ কোম্পানির পক্ষ হয়ে, মানে মালিকের পক্ষ হয়ে ব্যাংক যদি টাকাটা আদায় করে তার অ্যাকাউন্টে জমা করে দেয়, এতে করে কারবারের পাস বইয়ে মানে ব্যাংকে টাকাটা বেড়ে যায়, ব্যাংকের টাকাটা কি হয়ে যায়? বেড়ে যায়। বেড়ে- যেহেতু ব্যাংকের টাকাটা বেড়ে গেছে, অর্থাৎ পাস বই টাকাটা বেশি আছে, আর আমাদের টার্গেট যেহেতু নগদান বইয়ের সাথে মিলাবো, সুতরাং নগদান বই যেহেতু টাকাটা কম আছে, অতএব নগদ দিকে আমরা লিখবো। যেহেতু পাঁচ বই দিয়ে শুরু করেছি আর পাঁচ বই যেহেতু বেশি আছে, সুতরাং পাঁচ বই থেকে এটাকে বিয়োগ করে দেবো। বুঝছো না বোঝো নাই? স্যার এই লেনদেনটা একবার একটু হ্যাঁ, আবার বলি, একটা কথা খেয়াল করো। তুমি শেয়ার চিনো? শেয়ার কাকে বলে জানো? মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে। মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ। মনে করো তুমি এই যে ওয়ালটন নামে একটা কোম্পানি আছে বাংলাদেশে, ওয়ালটন। হ্যাঁ, তো তুমি মনে করো ওয়ালটন কোম্পানির 1,000 শেয়ার কিনেছো মনে করো। শেয়ার মানুষ কেন কিনে? শেয়ার কেন কিনে?
শেয়ার কিনে এই জন্য যে শেয়ার কিনলে বছর শেষে ওই কোম্পানির যে লাভ হয় সে লাভের অংশ, শেয়ার কিনা মানে কি মালিক হওয়া, শেয়ার কিনা কথার অর্থ হচ্ছে ওই কোম্পানির মালিক হয়ে যাওয়া। তো তুমি যদি 1,000 শেয়ার কিনো ওয়ালটন কোম্পানির, তাহলে ওয়ালটন কোম্পানির যত শেয়ার আছে তার মধ্য থেকে 1,000 শেয়ারের মালিক তুমি হইলা। তো তুমি যদি 1,000 শেয়ারের মালিক হও, তাই ওয়ালটন কোম্পানি বছর শেষে যখন হিসাব করবে, হিসাব করে যে লাভ হবে, এই 1,000 শেয়ারে তোমার ভাগে যে লাভটুকু পাইবা, এই লাভটুকু ওয়ালটন কোম্পানি তোমাকে দিবে। তো সেই লভ্যাংশটা আমাদের পক্ষ হয়ে মানে কারবারের পক্ষ হয়ে ব্যাংক কোম্পানিকে ওয়ালটন কোম্পানিতে লভ্যাংশটা আদায় করেছে। যেমন একটু আগে বলেছি প্রাপ্য হিসাব থেকে আদায়, এরকম সেম লভ্যাংশটাও কোম্পানির পাওনা। তো যেহেতু ওয়ালটন কোম্পানি থেকে, আমি একটা নাম ওয়ালটন বললাম প্রতীক হিসাবে, ওয়ালটন কোনো এরকম যে ফিক্স এরকম না, একটা জাস্ট তোমার বোঝার জন্য বলেছি। তো ওয়ালটন কোম্পানি থেকে 1,000 শেয়ার বাবদ লভ্যাংশটা তুমি পাইবা, ওইটা তুমি নিজে নিজে নাই না, ব্যাংকের মাধ্যমে এনেছো। অর্থাৎ কারবারের যে লভ্যাংশ, এটা ব্যাংক কর্তৃক আদায় হয়েছে ওয়ালটন কোম্পানি থেকে। তো ওয়ালটন কোম্পানি থেকে যদি লভ্যাংশটা ব্যাংক আদায় করে, এতে করে কারবারের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা বাড়বে না কমবে? বেড়ে যাবে। বেড়ে যাবে। অর্থাৎ লভ্যাংশ আদায় করলে পাস বইয়ের টাকাটা বেড়ে যায়, মানে পাস বই বেশি আছে। যেহেতু নগদান বইতে লেখা হয় নাই, সুতরাং নগদান বই কম আছে। কম থাকলে পরে এটা যোগ করতে হবে, যেহেতু নগদ পাস বই বেশি আছে, আর পাস বই বেশি থাকার কারণে পাস বই থেকে বিয়োগ করতে হবে। ঠিক আছে, বুঝছো জি স্যার। ব্যাপারটা? যদি বুঝে থাকো জি স্যার। তাহলে 9 নাম্বারটা তুমি বলবা, তুমি একটু পড়ে বলো 9 নাম্বারটা কি হবে। বাকি ভালো করে পড়ো তারপরে বলো। বুঝতে পারতেছো 9 নাম্বার? জি স্যার। বলো কি হবে। বলতে পারবা? না স্যার, এটা ক্রেডিট করা হয়েছিল তো, আপনি বলে দিলে একটু ভালো হয়। না অবশ্যই বলে দেবো, তুমি চেষ্টা না পারলে তো অবশ্যই বলে দেবো। ব্যাংক ঋণের কিস্তি পরিশোধ করেছে। ব্যাংক যদি ঋণের কিস্তি পরিশোধ করে, তাহলে পাস বই ডেবিট হবে না ক্রেডিট হবে? ক্রেডিট হবে পাসবইয়ে। পাস বই ক্রেডিট হওয়া মানে কি, পাস বই কমে যাওয়া না পাস বই জমা হওয়া? কমে যাওয়া। কমে না না, পাস বই ক্রেডিট হওয়া মানে পাস বই জমা হওয়া। এটা তুমি মনে রাখবা। এটা তুমি কিন্তু আগে পারছো। এটা খেয়াল রাখবা, পাস বই ক্রেডিট হওয়া মানে পাস বইয়ে টাকা জমা হওয়া, আর পাস বই ডেবিট হওয়া মানে পাস বই টাকা কমে যাওয়া। এখন পাস বই থেকে যেহেতু মানে ব্যাংক থেকে যেহেতু ঋণের কিস্তিটা পরিশোধ করা হয়েছে, তাহলে এটা কি পাস বই ডেবিট হবে না পাস বই ক্রেডিট হবে? ক্রেডিট হবে। না স্যার, ডেবিট হবে। ডেবিট হবে, পাস বই ডেবিট হবে। এটা পাস বই কি হবে? ডেবিট হবে। ডেবিট হবে, মানে পাস বই টাকাটা কমে যাবে। এটা ক্লিয়ার তুমি? জি স্যার। যেহেতু ব্যাংক থেকে ঋণের কিস্তি পরিশোধ করা হয়েছে, সেহেতু আমার পাস বই টাকাটা কমে যাবে, অর্থাৎ পাস বই ডেবিট হবে। এবং ঋণের কিস্তি পরিশোধ করলে নগদ বই কোন দিকে লিখবো? ক্রেডিট পাশে। ক্রেডিট পাশে লিখবো। ক্রেডিট পাশে লিখলে নগদ বই টাকাটাও কমে যাবে। এখানে এই কথাটাই বলা হয়েছে, পাস বই থেকে ঋণের কিস্তি পরিশোধ করা হয়েছে, যা নগদান বই যথাসময়ে ক্রেডিট করা হয়েছে, নগদান বই থেকে কমানো হয়েছে। নগদান বই ক্রেডিট করা হয়েছে মানে নগদান বই থেকেও কি করা হয়েছে, কমানো হয়েছে। তাহলে কি হইতে পারে ঘটনাটা? লেনদেন আসবে না। এটাও আসবে না। ফাইন, ভেরি গুড, এই তো বুঝে গেছো। অর্থাৎ যেহেতু এটা ব্যাংক থেকে ঋণের কিস্তি পরিশোধ হয়েছে, সেহেতু এটা ব্যাংকের টাকাটাও কমে গেছে। আবার যেহেতু নগদান বইয়ে যথাযথভাবে ক্রেডিট দিকে লেখা হয়েছে, সুতরাং নগদান বই থেকে টাকাটা কমে গেছে। দুই বই থেকে যেহেতু কমে গেছে, সুতরাং এই ঘটনার কারণে মানে এই লেনদেনের কারণে নগদান বই আর পাস বইয়ের মধ্যে কোনো গড়মিল হয়নি। যেহেতু কোনো গড়মিল হয়নি, সেহেতু এটা ব্যাংক সমন্বয় বিবরণীর মধ্যে আসবে না। এই আলোচনার সারাংশ হচ্ছে, তোমাকে আমি এটা বোঝানোর চেষ্টা করছি
যে খেয়াল করব আমরা কোন কোন ঘটনা দ্বারা গড়মিল হয়েছে। যেই ঘটনা দ্বারা গড়মিল হবে কেবল সেগুলোই ব্যাংক সমন্বয় বিবরণীর অন্তর্ভুক্ত হবে। আর যেই ঘটনা দ্বারা দুই বইয়ের মধ্যে অর্থাৎ নগদান বই আর পাস বই এই দুই বইয়ের মধ্যে কোনো গড়মিল হবে না, সেই ঘটনাগুলো এই ব্যাংক সমন্বয় বিবরণীর অন্তর্ভুক্ত হবে না। আমার কথা বুঝছো না বুঝো নেই? জি স্যার, বুঝতে পেরেছি। ওকে ফাইন। তা যেহেতু এখানে বলা হয়েছে ব্যাংক কর্তৃক ঋণের কিস্তি পরিশোধ, ঋণের কিস্তিটা যেহেতু ব্যাংক পরিশোধ করেছে, সুতরাং তোমাকে বুঝতে হবে যে ব্যাংকের টাকাটা কমে গেছে, অর্থাৎ পাস বই টাকাটা ডেবিট হয়েছে। ব্যাংকের টাকা কমে যাওয়া মানে পাস বই ডেবিট হওয়া, ব্যাংকের টাকা বেড়ে যাওয়া মানে পাস বই ক্রেডিট হওয়া, পাস বই ক্রেডিট হওয়া মানে ব্যাংকে টাকা জমা হওয়া, মানে টাকা বেড়ে যাওয়া। আর পাস বই ডেবিট হওয়া মানে ব্যাংক থেকে টাকাটা চলে যাওয়া। ঠিক উল্টো কথা নগদান বইয়ে, ব্যাংকে টাকা জমা হলে নগদান বই ডেবিট হয়, ব্যাংক থেকে টাকা কমে গেলে নগদান বই ক্রেডিট দিকে লেখা হয়। মানে দুইটা সম্পর্ক উল্টা, বিপরীত সম্পর্ক। তো এটা যদি বুঝে থাকো, দেখো এখানে তোমার জন্য যে প্রশ্নগুলো আমি রেডি করেছি, 3টা প্রশ্ন আছে এখানে। ক নাম্বার, কোন কোন দফা ব্যাংক সমন্বয় বিবরণী অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ নির্ণয় করো। তো এরকম দফা কয়টা পেয়েছো? এরকম দফা আছে অঙ্কের মধ্যে কয়টা? দুইটা। দুইটা। একটা হলো 4 তারিখ, মানে 4 নাম্বার ক্রমিক নং 4, যেটা প্রদেয় হিসাবকে পরিশোধ ইস্যু করা হয়েছে এবং ব্যাংকে উপস্থাপিত হয়েছে। আর হচ্ছে ক্রমিক নম্বর 9, 4 নাম্বার একটা, আর কয় নাম্বার একটা? 9 নম্বর নাম্বার। একটা। এটাকে তুমি এইভাবে লিখবা, দেখো উত্তরটা এইভাবে লিখবা। আহ, আহ, এখানে একটা একটু মিসিং আছে, দেখো মিসিংটা হচ্ছে এই শব্দটা এখানে হবে না, এটা এটা এখানে হবে না। তাহলে এখানে হবে কি, এখানে হবে কোন কোন, তুমি লিখবা যে সমস্ত লেনদেন ব্যাংক সমন্বয় বিবরণী অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ নির্ণয় করা হলো। তুমি এখানে লিখবা যে সমস্ত লেনদেন ব্যাংক সমন্বয় বিবরণীর অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ নির্ণয় করা হলো। এই ক্রেডিট মেমোরেন্ডাম কথাটা এখানে থাকবে না, না লিখে এই কথাটা লিখবা। কথাটা আমি আবার বলি, যে সমস্ত লেনদেন ব্যাংক সমন্বয় বিবরণীর অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ নির্ণয় করা হলো। বুঝছো আমার কথা? জি স্যার। এই কথাটা লিখে পরে লিখবা প্রদেয় হিসাব কৃষিকৃত চেক যা ব্যাংকে উপস্থাপিত হয়েছে, এইটুকু একটা, এইটুকু শব্দ নাই। তারপরে ব্যাংক ঋণের কিস্তি পরিশোধ যা নগদান বইতে যথাসময়ে ক্রেডিট করা হয়েছে, এটা একটা, মানে দুইটা লেনদেন। এই দুইটা লেনদেনের কারণে একটা 5,000, একটা 10,000, এই দুইটা হয়ে গেল 15,000। এটি বলা হচ্ছে পরিমাণ নির্ণয়, মানে যেগুলা অন্তর্ভুক্ত হবে না তার মোট পরিমাণ হচ্ছে 15,000 টাকা। এই ছিল ক নম্বরের উত্তর। তোমার খ নম্বরে বলেছিল 3, 4, 5 ও 7 নাম্বার সম্ভবত জাবেদা। একটা ছিল যে প্রাপ্য হিসাব কর্তৃক ব্যাংক থেকে আদায়, তা তুমি জাবেদারা প্রথম বলতে পেরেছিলাম ব্যাংক হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। আবার প্রদেয় হিসাবকে ইস্যুকৃত চেক, চেক ইস্যু করা হলে প্রদেয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, এটা তুমি বলতে পেরেছো। 5 নাম্বার, যেটা আদায়ের জন্য চেক ব্যাংকে জমা দেওয়া হয়েছে, আদায়ের জন্য চেক যদি ব্যাংকে জমা দেওয়া হয় সে জাবেদা আমরা বলেছিলাম ব্যাংক হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। আবার ব্যাংক থেকে যখন চেক প্রত্যাখ্যান হয়, তুমি এটাও পেরেছিলা যে প্রাপ্য হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, এই ছিল একটা জাবেদা। তো তোমার পরীক্ষা কিন্তু ব্যাংক সমন্বয় বিবরণী আসলে ক আর খতে এরকম প্রশ্নগুলো আসবে, জাবেদা আসবে। ক নম্বরে আসবে তোমার যে ব্যাংক সমন্বয় বিবরণী করো, এটার আংশিক পার্ট, যে কোনটা চেকটা উপস্থাপন হয়েছে, কোন চেকটা উপস্থাপন হয় নাই, অথবা এখানে যেমন আসছে যে কোনটা ব্যাংক সমন্বয়ের মধ্যে আসবে না তার পরিমাণ নির্ণয় করো। এরকম আইটেমগুলো ক নম্বরের মধ্যে থাকবে পরীক্ষায়। আর এটা কিন্তু একটা পরীক্ষারই প্রশ্ন আমি তোমাদের যেটা দিয়েছি। সাধারণত আমি যে প্রশ্নগুলো তোমাদের হোমওয়ার্কে দিয়ে থাকি সেগুলো বিভিন্ন পরীক্ষায় আসার মতো এবং যেগুলো এসছে এরকম প্রশ্নই দিয়ে থাকি। সুতরাং তুমি এটি ভালো করে করবা। যেমন গ নাম্বার, গ নাম্বারে বলেছে উপরোক্ত গড়মিলগুলোর আলোকে
ফাহিম এন্ড কোং এর একটা ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করো। তো ব্যাংক সমন্বয় বিবরণী এতক্ষণ আমরা তো আলোচনাই করলাম দুজনে, যে আলোচনা করে তোমরা বুঝতে পেরেছি কোনটা কি হবে। তা শুরু করবা তুমি যে পাস বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত দিয়ে। এখানে বলা আছে ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত। ব্যাংক বিবরণী মানে হচ্ছে পাস বই, ব্যাংক বিবরণী মানে হচ্ছে পাস বই। তো তুমি ব্যাংক সমন্বয় বিবরণী একটু দেখো, দেখে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমায় বলো। এই যে আলোচনা করেছি, তারপর তুমি লেনদেনের সাথে মিলাও, ভাষাগুলো মিলাও, কোন কোন ভাষায় কথাগুলো লিখতে হয় তুমি একটু খেয়াল করে দেখো। 1 মিনিট সময় দেওয়া হলো, তুমি 1 মিনিটে ভালো করে দেখো। দেখে যেতে হবে না? জি স্যার। বুঝছো? কোনো প্রশ্ন আছে? না স্যার, বুঝতে পেরেছি। পারবা করতে? ইনশাআল্লাহ। তাহলে প্রথমে তুমি এই পাঁচ মোতাবেক দিয়ে এটা শুরু করবা, শুরু করবা। তারপরে যেগুলো যোগের আইটেম আছে সবগুলো আইটেম এই ভাষাগুলো একটু খেয়াল করবা, আমি কোন কি ভাষায় লিখেছি। অনেকে অঙ্ক পারে বাট কিভাবে লিখবে এটা সে বুঝতে পারে না। তো তুমি ভাষাগুলো, যে ভাষাগুলো আমি লিখেছি একটু খেয়াল করবা। আসলে প্রশ্নে যা আছে আমি শুধু ওইটাই লিখে দিচ্ছি এখানে, যেগুলো প্রশ্ন আছে এটা উঠে দিছি, তুমি শুধু খেয়াল করলেই পেয়ে যাবা। জি স্যার। তো এইভাবে এই সবগুলো তুমি যোগ করবা। এটা যোগ করে এটার যোগ ফল এখানে লিখলা, লেখার পরে এই টাকা এটা যোগ করবা, যোগ করে এখানে চলে আসবে। এরপরে বিয়োগের আইটেম গুলো, বাদের আইটেম গুলো লিখে যে যে বাদ আছে, যেমন প্রাপ্য হিসাব থেকে ব্যাংক কর্তৃক আদায় জনগণের মধ্যে রাখা হয়নি, এটা সব বা লেখার পরে এই তিনটা যোগ করে হলো এটা। তো যদি এই তিনটা যোগ করে এটা হয়েছে, এবার উপরের যোগফল থেকে, মানে এই যোগফল 73,400 টাকা থেকে এটাকে মাইনাস করতে হবে, তারপরে 66,800 টাকা পাইবা। একটা জিনিস খেয়াল করবা, এই ব্যাংক সমন্বয় বিবরণীর মধ্যে বই মাত্র দুইটা, একটা নগদান বই, একটা পাস বই। নগদান বই, পাস বই। তো উপরে যদি আমি নগদান বই দিয়ে শুরু করি, নিচে বের হবে পাস বই। এখানে শুরু করেছিলাম পাস বই দিয়ে, এখানে শুরু হয়েছে পাস বই দিয়ে, আর এখানে তাহলে হবে নগদান বই। যদি এটা আমি একটু, এখানে আগের অঙ্কটা ছিল তো এই জন্য এখানে লিখতে হবে নগদান বই। নগদান বই মানে পাস বই দিয়ে শুরু করলে নিচে হবে নগদান বই মোতাবেক, আর উপরে নগদান বই দিয়ে শুরু করলে নিচে হবে পাস বই মোতাবেক। ঠিক আছে? জি স্যার। ওকে ফাইন। এইভাবে তোমার অঙ্কটা বের হয়ে গেলে তুমি উত্তর পেয়ে গেলে 66,800 টাকা। যদিও অঙ্কটা হয়েছে কি হয় নাই তোমার বোঝার কোনো উপায় নেই, কিন্তু অনেক সময় অঙ্কের দুইটা ব্যালেন্স দেওয়া থাকে। অনেক সময় তোমার দুইটা ব্যালেন্স দেওয়া থাকে, কি যে নগদানের ব্যালেন্সও দেওয়া থাকে, পাস বইয়ের ব্যালেন্সও দেওয়া থাকে। যদি দুইটা ব্যালেন্স দেওয়া থাকে তাহলে আমরা যে কোনো একটা ব্যালেন্স দিয়ে কাজ শুরু করলে আরেকটা ব্যালেন্স তোমার বের হয়ে সহজে বোঝা যায় যে অঙ্কটা মিলেছে। আর একটা ব্যালেন্স দিয়েও থাকলে তখন বোঝা যায় না যে আসলে হয়েছে কি হয় নাই। তবে তুমি সঠিকভাবে যদি করো, তোমার কনফিডেন্সের সাথে যদি তুমি করতে পারো, তাহলে অবশ্যই অবশ্যই অঙ্ক হবে এবং তুমি পূর্ণ নম্বর পাইবা। হ্যাঁ, তো বলো তোমার কোনো প্রশ্ন আছে কিনা? না স্যার। প্রশ্ন নেই নাকি? বই থেকে অঙ্ক জি করবা? স্যার। আমি না, যেটা আমি তোমাদের বলি সেটা হচ্ছে বোর্ডের যে প্রশ্নগুলো আছে না, জি স্যার। বোর্ডের অঙ্কগুলো করে ফেলবা। বইয়ের শেষে আছে তো, বই শেষ থেকে দেখে বোর্ডের অঙ্কগুলো করে শেষ করে ফেলবা। যদি বোর্ডের অঙ্কগুলো করে শেষ করে ফেলতে পারো তাহলে ইনশাল্লাহ মোটামুটি দক্ষতা তোমার, তুমি বলতে পারবা যে আমি পরীক্ষায় যেখান থেকে আসুক
ব্যাংক সমন্বিত হোক আর যে অঙ্কই হোক, যেখান থেকে আসে আমি ইনশাল্লাহ অ্যান্সার করতে পারবো। হ্যাঁ, ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। তো দেখো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমায় বলো, আর না থাকলে আমরা তাহলে এখানে শেষ করবো আজকে। না স্যার, বুঝতে পেরেছি। ওকে, থ্যাংক ইউ। তাহলে আজকে তাহলে এখানে শেষ করি, কেমন? জি স্যার। ভালো স্যার থেকো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।